লাভাই দাও ওই সামানটা কই দড়ি আস্তে দাও ওই যারা এরকম তো বড়টা নিয়ে বাঘ হচ্ছে আমাদের দেশীয় বন রক্ষক, যেমন আমাদের দেশ রক্ষক হচ্ছে সেনাবাহিনী, বিজিবি, বিডিআর, পুলিশ, সব কিছু আমাদের দেশ রক্ষক। জঙ্গল রক্ষক কারা? বাঘ না? আজকে ওই বাঘের জন্যই দেশটা জঙ্গলটা থাকবে, কিন্তু এই বাঘ যদি আমরা শেষ করি তাহলে জঙ্গলটা কীভাবে বাঁচবে? আর জঙ্গলে আজকে কোনো বড় বড় গাছ দেখতে পান আপনারা? কেউ কি দেখতে পায়? জঙ্গলে কোনো বৃহৎ কোনো গাছ নেই, সব কেটে শ্মশান করে দেয়। কারা দেয়? আমরা বাঙালিরা দেই। তাহলে এর জন্যই কি বাঘ দায়ী হবে না আমরা জনগণ দায়ী হবো না মানুষ দায়ী হবো? সুন্দরবনের জন্য আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। যারা মধু সংগ্রহ করতে চায় জঙ্গলের ভিতরে, তাদের বাঘের আক্রমণ বা পশুর আক্রমণ এগুলো ঠেকানো খুব দুষ্কর হয়ে যায়, সম্ভব হয় না এক প্রকার। আল্লাহ যদি ফিরে নিয়ে আসে তাইলে ফিরে, নাইলে নাই। আমরা 10 জন লোক সুন্দরবনে গেলাম। যাওয়ার পরে কিছুদিন পর 4 দিন পর আমরা ছাটা দিয়ে একটা খালের ভিতরে ঢুকিয়ে ছাটা দিয়ে 2 খালে ভাগ হয়ে গিয়ে সেই খালেতে 5 খালি উঠলে 2টো খালে ভাগ হয়ে গিয়েছি 5 জন গিয়ে ওই খালের আগা দিয়ে কাটতে যাওয়ার পরে মোটামুটি 5 জন এরকম লাইন দিয়ে যাইছিলাম। গিয়ে আমি কিন্তু বাড়াইছিলাম ড্রামওয়ালা, আমার কাছে একটা ড্রাম ছিল, তাতে আধা মন 17-18 কেজি রস ছিল, মধু সংগ্রহ করা ছিল। যাই গিয়ে এখন ডাইন বাড়তে লাভ দিয়ে বাঘ যখন পড়ে আমার মুখে থাবা দিয়ে ফেলেই দেওয়ার পরে বাঘের সাথে বহুত সময় বুতুত করার পরে বাঘ যখন মুখে আওয়া করতেছে এবারে কানের এবারে করার পরে আমি ওই বাঘের জ্বর ধুয়ে কিন্তু আমি টান দিলে দেখলাম যে বাঘের মুখ আমার দিক ফিরিয়ে গিয়ে আসলে আমার কাছে ড্রাম দড়ি ছিল আমার বামাতে, ওই ড্রামের দড়ি দিয়ে ছাড়ি দিয়ে আমি ড্রাম বাম পাশে ছাড়িয়ে দিলে ওই বাঘের পায়ে লেগে আস্তে আবার একটা ধাক্কা দিয়ে পরে একটা ধাক্কা দেওয়ার পরে ওই কপালের যে চুল ছিল ওই চুল ব্যাটে ছেড়ে গিয়ে বেরিয়েছে। যাওয়ার পরে বাঘ দক্কর দিয়ে আমার পিঠির মধ্যে লাফ দিয়ে বেরিয়েছে। যাওয়ার পরে আমি ওখান থেকে হাত নিয়ে দৌড়ে এসে আমার লোকজনকে ডেকে বললাম যে আমার তো বাঘে ধরে নিয়ে গিয়ে তেল তোরা হাঁক, আমার নিয়ে গাইনি আল্লাহর মতো। আমি ঘাড়ের গামছা খুলে নিজে ইচ্ছা বেড়ন দিয়ে কাদা দিয়ে ডিগিতে আমি বললাম তোর নিয়ে হাঁট, আমার নৌকায় নিয়ে হাঁট। এবার ওখান থেকে আমার ওই 4 জনের নৌকা নিয়ে আসতেছে। আসার পরে পথে 5 জন লোক দিয়ে যাওয়ার পরে মাঝি মোল্লারা সেই লোক নিয়ে আমি নৌকায় আইসে মোটামুটি সেখান থেকে একদিন ভর লেগেছে বইয়ে আসছি। আইসে সাইডে উঠে আমাদের সাতক্ষীরা থানা হসপিটালে ভর্তি হয়েছি। সেটা আমার হচ্ছে কাল সন্ধ্যে লাগেছে সরকারের আমি যতটুকু জানি বা আমার জায়গাতে ওই শিরার সমস্যা পয়সার দরকার আমার বোকা দায়ী করো আমার কিছু
বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে আমাদের বাঘ সংরক্ষণ প্রকল্পে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা নাইলন ফেন্সিং তৈরি করছি। সাতক্ষীরা রেঞ্জে 26.5 কিলোমিটার নাইলন ফেন্সিং করা হয়েছে। এর ফলে লোকালয়ে কোনো বাঘ আসতে পারবে না, আমরা এই আশাটি করছি। এর বাইরে আমাদের একটি ক্ষতিপূরণ বিধিমালা রয়েছে, যার ফলে কেউ যদি বৌদ্ধ পাশ নিয়ে সুন্দরবনের মধ্যে গিয়ে বন্যপ্রাণীদের আক্রান্ত হয় তিনি ক্ষতিপূরণ পাবেন। এছাড়া আমাদের একটি কো ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, যেটাতে আমরা একটি বিকল্প জীবিকার জন্য রেভিনিউ শেয়ার করে থাকি। আশা করছি এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা বাঘ মানুষের দ্বন্দ্ব অনেকটা নিরসন করতে পারবো। যে আমরা আসলে উপকূল অঞ্চলে বসবাস করে যেটা আমাদের কাছে মনে হয়েছে সবসময়ই যে হচ্ছে মানুষ বা সরকারকে উদ্যোগ নিয়ে হচ্ছে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তাহলে হচ্ছে আপনার বাঘ এবং মানুষের যে দ্বন্দ্ব এটা নিরসন হবে। এবং আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে, কুমিরে আক্রান্ত হচ্ছে, কুমিরে আক্রমণ করছে, বাঘে আক্রমণ করছে, বন্যপ্রাণী অন্য প্রাণীতে আক্রমণ করছে। আবার অপর দিকে যদি দেখি তাহলে হচ্ছে যে আপনার সুন্দরবন একটা উল্লেখযোগ্য জায়গায় কিন্তু অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর এই অভয়ারণ্য যদি না থাকে তাহলে কিন্তু একটা পর্যায়ে সুন্দরবনও শেষ হয়ে যাবে, এটা মনে করতেছে গবেষকরা। তো এমন পর্যায়ে এসে আমরা মনে করছি বা সবাই মনে করতেছে যে হচ্ছে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে এই মানুষগুলোকে সেখানে কাজে লাগানো, তাইলে না এই সমস্যার সমাধান হবে, অর্থাৎ বাঘ মানুষের যে দ্বন্দ্ব সেটা নিরসন হবে। বাঘ মানুষের যুদ্ধের অবসান ঘটতে চাইলে বিকল্প কর্মসংস্থানের কোনো বিকল্পই নেই। তার মানে সুন্দরবন উপকূলের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের পূর্বপুরুষের যে পেশা, সে পেশার সাথে সম্পৃক্ত রেখে তারা সুন্দরবনে প্রবেশ করে মাছ, কাঁকড়া, অন্যান্য বনজ সম্পদ তারা আহরণ করে থাকে। বন বিভাগের বৈধ পাস পারমিটের মাধ্যমে এই বনজ সম্পদ আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। গত 11 তারিখ বাবলু গাছি 50 বছর বয়স, সে বাঘের আঁচড় প্রাপ্ত হয়ে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাথমিক পর্যায়ে সার্জারির বিভাগে ভর্তি হয়। এক্সরে করার পরে তার দেখা যায় যে ডান পাশের যে হাতের এখানে 2টা হাড় ভাঙা থাকে। রোগীকে শিফট করে বর্তমান অর্থো সার্জারি ডিপার্টমেন্টে রাখা আছে। তার প্রাথমিক যে চিকিৎসা টিটেনাসের প্রোফাইলেক্সিস, র্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক এবং সার্জিক্যাল টয়লেটিং সেটা সম্পন্ন করা হয়েছে। বর্তমান রোগী ভালো আছে, কিন্তু ক্ষত যে জায়গা, এই ধরনের হিউম্যান বাইট বা অ্যানিম্যাল বাইটের ক্ষতর জায়গাগুলা ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি থাকে। পরবর্তীতে একটা মার্সিলেস ডিব্রাইডমেন্ট, যতটুকু ডেড টিস্যু, ড্যামেজ টিস্যু, এগুলাকে আমরা স্যাক্রিফাইস করবো। নেক্সট শনিবার আমরা সে কারণে তাকে অপারেশনের জন্য রেখেছি।